আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। চীনকে রুখতে ভারতের সর্বাত্মক প্রস্তুতি। তুরস্কের মোকাবেলায় ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনছে গ্রিস। ক্ষমতা পরিবর্তন জল্পনায় ক্ষুব্ধ কোরিয়ার কিম এবার হত্যা করতে পারে বোনকেও। পরস্পরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ ভারত ও চীনের। 14 সেপ্টেম্বর জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। জিনজিয়াংয়ের নারীদের জোরপূর্বক গর্ভপাত ও সদ্যজাত শিশুকে হত্যা করা হচ্ছে। এই ছিল এখনকার শিরোনামে। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রুখতে ভারতের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। লাদাখ সীমান্তে চীনের সঙ্গে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে অঞ্চলটিতে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত। জানাচ্ছি বিস্তারিত। লাদাখ সীমান্তে চীনের সঙ্গে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে অঞ্চলটিতে সেনা উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এছাড়া চীনা সেনাদের রুখতে তাদের সব রকম সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে। সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে। গত মে মাস থেকে লাদাখে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত জারি হয়েছে। গত 15 জুন তা চরমে ওঠে। পেট্রোলিং পয়েন্ট 14 কাছে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষে প্রাণ হারান ভারতের 20 জন সেনা। তারপর থেকে সীমান্তে শান্তি ফেরাতে সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হয়েছে, তবে চূড়ান্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এর মধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে সীমান্তে চীনা সেনাদের আগ্রাসনের একটি প্রচেষ্টা থামিয়ে দিতে পেরেছে তারা। পাল্টা দাবিতে বেইজিং জানিয়েছে তারা সীমান্তে কোনো আগ্রাসনের প্রচেষ্টা চালায়নি, উল্টি ভারতীয় সেনারাই বিরুদ্ধে সীমান্ত পেরোনোর অভিযোগ তুলেছে প্রতিবেশী দেশ। এমন অবস্থায় সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে ভারত। বৈঠকের সভাপতি অজিত দোভালের কাছে পরিস্থিতির সারসংক্ষেপ বর্ণনা করেন জ্যেষ্ঠ সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা। সামনের মাসগুলোতে চীন কি কি পদক্ষেপ নিতে পারে তার একটি পর্যালোচনা উপস্থাপন করেন ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক অরবিন্দ কুমার এবং রিসার্চ অ্যানালাইসিস উইংয়ের সেক্রেটারি সামন্ত গোয়েল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাও বৈঠকে উপস্থিত ছিলেন। এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ভারতে চীনের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পেরেছে, তবে আসন্ন দিনগুলোতে আমরা কি ধরনের কৌশল গ্রহণ করব তা নিয়ে আলোচনা হয়েছে। ওই কর্মকর্তা জানান, আগামীতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন বাড়াবে ভারত। তুরস্ক এবং গ্রিসের মধ্যে ভূমধ্য সাগর নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার মধ্যেই তুরস্কের মোকাবেলার জন্য ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনতে চাচ্ছে গ্রিস। আসুন জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। পূর্ব ভূমধ্য সাগরে বিরোধী অঞ্চলে তুরস্কের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখায় গ্রিসের সঙ্গে ক্রমশ উত্তেজনা বাড়ছে। এর ফলে ওই অঞ্চলে তুরস্কের মোকাবেলা করতে ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনতে আলোচনা চালাচ্ছে গ্রিস। পাশাপাশি দেশটি অন্যান্য দেশ থেকে সেনাবাহিনীর জন্য অস্ত্র ক্রয় করছে। মঙ্গলবার রয়টার্সের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক এই তথ্য জানিয়েছে। এর একদিন আগে গ্রিসের অর্থমন্ত্রী বলেছেন, অস্ত্র ক্রয় করতে দেশে আলাদা অর্থের বরাদ্দ রয়েছে। রয়টার্সকে সরকারি সূত্রে বলেছে, আমাদের দেশের প্রতিরক্ষা সম্ভাবনা বাড়াতে আমরা ফ্রান্সের সঙ্গে আলোচনা করছি। এমন একটি আলোচনার মধ্যে বিমান ক্রয়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, তবে ফ্রান্স ছাড়া অন্য দেশের আলোচনার বিষয়ে ইঙ্গিত দেয়া হয়। বিমান ক্রয়ের বিষয়ে ফ্রান্সের সরকারি সূত্র জানায় সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত হয়নি। এদিকে গ্রিক সংবাদ মাধ্যম সোমবার জানিয়েছে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান কিনতে সম্মত হয়েছে অ্যাথেন্স। কোনো লিখিত চুক্তি হাতে পাওয়া ছাড়াই কয়েকটি সংবাদ মাধ্যম এটি প্রচার করেছে। তবে কয়েকটি বিষয় নিয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা হয়েছে বলে ওই সরকারি সূত্র নিশ্চিত করেছে। বিস্তারিত কিছুই এখনো জানানো হয়নি। পূর্ব ভূমধ্য সাগরে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের বিরোধ চরমে উঠেছে। আঙ্কারা বলেছে, তুরস্কের সামুদ্রিক অঞ্চলের ভিত্তিরেখায় তুর্কি উপকূলের কাছে ছোট একটি দ্বীপের কাছে তারা অনুসন্ধান কাজ করছে। যখন গ্রিক প্রধানমন্ত্রী ক্রিয়োকোস বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুইবার বৈঠক করে ঠিক সেই সময় ফ্রান্স ও জার্মানি চলমান উত্তেজনা প্রশমিত করতে মধ্যস্থতার চেষ্টা করছে। এদিকে সোমবার রাতে 12 সেপ্টেম্বর পর্যন্ত অনুসন্ধান কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে কিম রাজত্বে সময় ভালো যাচ্ছে না উত্তর কোরিয়ার। লকডাউন এবং করোনা পরিস্থিতিতে বারবার ধাক্কা খাচ্ছে উত্তর কোরিয়ার অর্থনীতি। এই অবস্থায় কিম জং উন কি পদক্ষেপ নেবেন এটি এখন দেখার বিষয়। জানিয়ে দিচ্ছি বিস্তারিত।
উত্তর কোরিয়ার দাপুটে শাসক কিম জং উনের অসুস্থতা এবং বোন কিম ইও জং এর হাতে ক্ষমতা যাওয়া নিয়ে জোর কল্পনার ইতি হয়েছে। তবে এই জল্পনায় নাকি অত্যন্ত অখুশি উত্তর কোরিয়ার সর্বা কিম। আর এমন সময়ে গত কয়েক সপ্তাহ একবারও প্রকাশ্যে দেখা যায়নি বোন কিম ইও জংকে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গত 27 জুলাই শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল কিম উং জনের বোনকে। এই নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি ছোট বোনকে হত্যা করিয়েছেন কোরিয়ার কিম। এর আগেও পরিবারের সদস্যদের হত্যা করিয়েছেন কিম। এর আগে 2017 সালে মালয়েশিয়ার বিমানবন্দরে সৎ ভাইকে হত্যার অভিযোগ উঠেছিল কিম জং উনের বিরুদ্ধে। যদিও পররাষ্ট্র বিশেষজ্ঞদের একাংশের মতে ভাইয়ের থেকে ক্ষমতা হস্তান্তর জল্পনার জেরেই আপাতত প্রকাশ্যে আসছেন না কিম ইও জং। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের পর সে দেশের শাসন ব্যবস্থায় সেকেন্ড ইন কমান্ড ধরা হয় তার বোন কিম ইও জংকে। প্রসঙ্গত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে কিম রাজত্বে সময় ভালো যাচ্ছে না উত্তর কোরিয়ার। করোনা লকডাউন পর্বে ধাক্কা খেয়েছে উত্তর কোরিয়ার অর্থনীতি। দেশে করোনা ভাইরাস থাবা বসাতে পারেনি দাবি করলেও আর্থিক মন্দা নিয়ে মুখে কুলু পেটেছে পিয়ংইয়ং। গত 2 দশক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দেশের অর্থনীতি। তবে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সামরিক বাজেটে কাটছাট করতে নারাজ কিম। এর উপরই নিত্য শাসকের স্বৈরাচারী সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসে। পারিবারিক ধারা মেনেই কিম জং ইও সম্পর্কে বেশি তথ্য জানা যায় না। তবে কিম জং উনের অসুস্থতার খবরের পর থেকেই ধোঁয়াশার পেছনে থাকা 33 বছরের এই তরুণী আন্তর্জাতিক আলোচনার অন্যতম কেন্দ্র। 2018 সাল থেকে রকেটের গতিতে খবরের শিরোনামে উঠে আসেন কিম জং ইও। দাদা কিম জং উনের পরে বোন কিম ইও জং এর হাতেই উত্তর কোরিয়ার শাসনভার যাবে বলে দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে দাদা কিমের চিফ অফ স্টাফ হিসেবে যোগ দিয়েছেন কিম ইও জং। হিমালয় সীমান্তে সামরিক উস্কানি দেওয়ার জন্য সোমবার একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বী ভারত এবং চীন। জুন মাস থেকে শুরু করে এখনো পর্যন্ত তাদের এই উত্তেজনা হ্রাস পায়নি। আসুন জেনে নেই বিস্তারিত সংবাদটি। চীনের সেনাবাহিনী জানিয়েছে সোমবার ভারতীয় সেনারা সমুদ্রপৃষ্ঠ থেকে 4200 মিটার উপরে প্যাঙ্গো সো এলাকায় নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছিল এবং উন্মুক্ত উস্কানিতে লিপ্ত হয়ে সীমান্ত পরিস্থিতিতে উত্তেজনা সৃষ্টি করেছিল ভারত। চীনের পিপলস লিবারেশন আর্মির আঞ্চলিক কমান্ড এক বিবৃতিতে চীনের আঞ্চলিক সার্বভৌমত্বকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে বলে ভারতকে অভিযুক্ত করে বলেছে চীনা সামরিক বাহিনী প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নিচ্ছে। এর আগে সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে চীনা সেনারা সপ্তাহান্তে পূর্বের লাদাখ অঞ্চলে স্থিতাবস্থা পরিবর্তনের জন্য উস্কানিমূলকভাবে সেনা সমাবেশ করছে। চীন ভারতের অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তাদের সেনাবাহিনী সীমান্তে নিয়ন্ত্রণ রেখাকে সর্বদা কঠোরভাবে সম্মান করে এসেছে। এর আগে চলতি বছরের 15 জুন দুপক্ষের সৈন্যের লাদাখে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে, যেখানে 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছিল। চীন হতাহতের কথা অস্বীকার করলেও পরিসংখ্যান দেয়নি। 14 সেপ্টেম্বর জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে জাপানের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তরসূরি খোঁজা হবে। মঙ্গলবার দেশটির স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জানা গেছে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর সাধারণ সদস্যরা দেশটির 14 সেপ্টেম্বরের ভোট থেকে বাদ পড়বেন। সদস্যদের বাদ দিয়ে সংক্ষিপ্ত ভোট প্রক্রিয়া সম্পর্কিত একটি সিদ্ধান্ত এরই মধ্যে অনুমোদন করা গেছে। মঙ্গলবার দিনের শেষের দিকে বা বুধবার এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে এলডিপি। আগামী 8 সেপ্টেম্বর থেকে প্রার্থীদের নির্বাচনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এরপর থেকেই তারা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে। এক বিবৃতিতে সীমিতভাবে ভোটাভুটির প্রসঙ্গে দলের সাধারণ পরিষদের চেয়ারম্যান শুনিচি সুজুকি বলেন, প্রধানমন্ত্রী আবে অসুস্থ। খুবই কঠিন পরিস্থিতির মধ্যে তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। আমরা যদি বৃহৎ পরিসরে নির্বাচন করি তাহলে প্রায় 2 মাস সময় লেগে যাবে। তাই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের দিকে বিবেচনা করে আমরা অল্প সময়ের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে যাচ্ছি। এর আগে গত 28 অগস্ট অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন তিনি। জিনজিয়াংয়ে নারীদের জোরপূর্বক গর্ভপাত এবং সদ্যজাত শিশুকে হত্যা করার অভিযোগ ওঠে। উইঘুরদের ওপর চীনা নির্যাতনের এই চিত্র তুলে ধরা হয়েছে। জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদটি।
চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম নারীদের জোরপূর্বক গর্ভপাত ঘটানো হচ্ছে, সেই সঙ্গে সদ্যজাত শিশুকেও মেরে ফেলা হচ্ছে। চীন সরকারের পরিবার পরিকল্পনা নীতিমালার বাইরে গর্ভধারণ করলে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবার পরিকল্পনার নীতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যার বেশি কেউ সন্তান নিলে বা কোনো নারী 3 বছরের কম সময়ের মধ্যে 2 বার সন্তান জন্ম দিলে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই তথ্য প্রকাশ করেছেন উইঘুর মুসলিম চিকিৎসক হাসিয়েত আব্দুল্লাহ। রেডিও ফ্রি এশিয়ার খবরে বলা হয়েছে, প্রসূতি বিষয়ক চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ চীনের জিনজিয়াং এর বেশ কিছু হাসপাতালে কাজ করেছেন। বর্তমানে তিনি তুরস্কে বসবাস করছেন। তিনি জানান, উইঘুর এবং সংখ্যালঘু অন্যান্য জাতিসত্তার শহরে বসবাসরত দম্পতির সন্তান থাকবে 2টি, গ্রামে বাস করলে সেই দম্পতির সন্তান থাকবে 3টি। আরো বলা আছে, 3 বছর ফাঁক রেখে সন্তানের জন্ম দিতে হবে। এই সীমা লঙ্ঘন করে সন্তান ধারণ করলে সংশ্লিষ্ট নারীকে গর্ভপাত করাতেই হবে, নইলে ভূমিষ্ঠ হওয়া শিশুকে হত্যা করা হবে। গত 29 জুন জার্মান গবেষক আড্রিয়ান জেনজ এক সমীক্ষায় জানান, চীনের জিনজিয়াং প্রদেশে জোরপূর্বক বন্ধ্যাত্বকরণ এবং গর্ভধারণের হার সাম্প্রতিক সময়গুলোতে নাটকীয়ভাবে বেড়ে গেছে। জেনজ বলেন, চীনা সরকারের নেতৃত্ব জবরদস্তিমূলক জন্ম নিয়ন্ত্রণ অভিযানকে জাতিসংঘের সংজ্ঞা অনুসারে গণহত্যা বলা চলে। এরপরে ডাক্তার হাসিয়েত আব্দুল্লাহ এমন তথ্য সামনে আনলেন। বন্ধুরা, এই ছিল এখনকার সংবাদে। আশা করি আপনাদের সংবাদটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন, সংবাদটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।